ভারত থেকে আসার পরে আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আপনি বলেছিলেন যে বিষয়টি নিয়ে আপনি পরে আলোচনা করবেন বা পরে জানাবেন। আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পিছনে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল কিনা? মানে ভারত আওয়ামী লীগের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আপনাকে নির্বাচনে আসার পরামর্শ বা উপদেশ দিয়েছিল কিনা? জনাব জি এম কাদের। না, সেরকম কোনো কিছু বলা হয়নি। আ আমার আমাকে তো বলবো না? জি, জি, কথা জি, বোঝা যাচ্ছে কি? জি, 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 একদম বোঝা যাচ্ছে। জি, আচ্ছা। আপনি বলেন। না, ওখানে আমাকে যেটা আমার ভুল হয়েছে যে আমি খুব অফিসিয়াল ওয়েতে কথাটা বলেছি সাংবাদিকদের এখানে এসে। হুম, আমার সঙ্গে দীর্ঘদিন থেকে উনাদের সম্পর্ক ছিল এবং আমাদের আগে আমাদের যে আমাদের নেতা আলাদ হোসেন মাহমুদের সঙ্গে উনার খুব ভালো সম্পর্ক ছিল ভারতের সরকারের। সবসময় সব সরকারের সঙ্গেই। তো আমাদের পার্টিটা যখন একটা সময় আসলো আমি যখন চেয়ারম্যান হলাম কিছুদিন পর থেকে উনারা বলছিল যে, "আপনি আমাদের মানে আমরা চাই যে আপনার সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক ভবিষ্যতে। আপনাদের মতো রাজনৈতিক দল ভালো করলে আমরা মনে করি যে ভারতের পক্ষে এটা কাজ করবে।" তো এইসব ব্যাপারে নির্বাচনের ব্যাপার নয়, অন্য সব ব্যাপারেই আলাপ হয়েছিল যে আপনারা রাজনীতি করলে আপনাদেরকে আমরা দেখবো যাতে করে মানে দে ওয়ান্টেড টু সি দ্যাট আমরা যদি ভালো করতে পারি তাহলে আল্টিমেটলি তারা মনে করে যে তাদের স্বার্থ সংরক্ষণ হবে বা তারা তাদের দেশের যেটা কনসার্ন এগুলো আমরা অন্য দলের তুলনামূলকভাবে ভালো করে দেখতে পারবো। তো এটাই কথা ছিল। তো এগুলো কথার মধ্যে তো অনেক কথা আসে। আমি সেজন্য হঠাৎ করে এখানে এসে অফিসিয়ালি এ এ মানে বলতে গিয়ে খুব টায়ার্ড ছিলাম। আর আমি তো রেডিও ছিলাম না এত প্রেসের জন্য। আমি মনে করছি পরের দিন আমি সংবাদ সম্মেলন করে কথা বলব। হুম, সেজন্য আমি কথাটা এভয়েড করার জন্য তখন বলেছিলাম যে, "আমি এটার অফিসিয়াল বিষয়। এগুলো একেবারে ২ পক্ষ থেকে অনুমতি ছাড়া বলা ঠিক হয় না যেকোনো বিষয়। এটা একটা ফরমাল কথা" আমি বলেছিলাম। এটাকে বিভিন্নভাবে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, ইন্টারপ্রেট করা হয়েছে। আমি এরকম তারা এরকম কোনো সময় প্রেশার দেয়নি, কোনো সময় কিছু বলেনি। তাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি কোনো বিষয়ে যেমন আমরা অন্যান্য অ্যাম্বাসিডারের সাথেও আমার কথা হয়েছে। তাদেরকেও আমি সবসময় জিজ্ঞাসা করতাম। ইলেকশনের ব্যাপারে, হুম, হুম, রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে, আর সামনে কি হতে পারে, নির্বাচনের পরিস্থিতি কি হতে পারে, নির্বাচনের পরে কি হতে পারে, নির্বাচন হুম, হবে কি হুম। হবে না। এসব ব্যাপারে আমি তাদের সঙ্গে আলাপ করতাম আমার নিজের ধারণা নেওয়ার জন্য যে নির্বাচনটাকে ফেস করার আ পরি পরিবেশ পরিস্থিতিটা কি হবে? আমাদের দেশের পরিস্থিতির চেয়ে হুম, ইন্টারন্যাশনাল পরিস্থিতি এখানে একটা বড় রোল প্লে করছিল এবার। হুম, হুম। তো আমি সেটা জানার জন্য চেষ্টা করতাম সবসময়। এটাই ছিল আমার কনসার্ন আ যে I wanted to know what is going to happen. আপনি তো শুধুমাত্র একটি আ সংসদের বিরোধী দলের নেতা বা একটি দলের চেয়ারম্যান বা আ আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে। আপনি নিয়মিত পত্রপত্রিকায় লিখেন। আমাদের সাথে কথা বলার সময় আমরা রাজনৈতিক বিশ্লেষণধর্মীতা অনেকটা টের পাই। আমি একটা প্রশ্ন করতে চাই যে ভারত যে আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চায়, আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায়। ভারত এইখানে পিক অ্যান্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে? মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয়? মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের আ ইয়েটা কি? পাশাপাশি আমি গতবারও আপনাকে এই প্রশ্নটি করেছিলাম। এইটা যদি আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ভারতের আশীর্বাদে বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য? ১ম কথাটা কি ছিল? ১ম টা যে হলো ১ম টা ছিল যে হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক? বিএনপিকেও কি ভারত আচ্ছা, একটি আচ্ছা। আমি এটা রেগুলার এটা জি। না, এটা আমি বলছি। বিএনপির সঙ্গে আমি তো 96 থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি। হুম, বিএনপিও ক্ষমতায় এসেছিল। বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল। এবং এখনো আ আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে, এখনো রাখছে। তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে। হুম, তাদের সিকিউরিটি কনসার্ন। তারা অফিসিয়ালি যেটা আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় ওপেনলি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোনো দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেক্টিভ। ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্ততপক্ষে এইসব বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের ইনফিল্ট্রেশন হবে না। যেটা আগে হয়েছে যেহেতু উলফার ব্যাপারে তারা অনেক সময় ডিস্টার্ব হুম, ছিল। তো এইসব কারণে তারা চাচ্ছিল এবং তারা বিএনপির সঙ্গেও এগুলো ব্যাপারে বিভিন্ন সময় আলাপ করেছিল এবং আমার জানা মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এগুলো ব্যাপারে একমত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণেই হোক সেই বিশ্বাসযোগ্যতাটা ভেঙে গেছে কোনো কারণে। এটা ওনারা ভালো বলতে পারবেন। এটার ব্যাপারে আমি ডিটেইলড আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না।
ওনারা ভালো সম্পর্ক এখন রাখছেন কিনা বা আমাদের মতো তাদের একই সম্পর্ক কিনা সেটাও আমি জানি না। তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের ভারত বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফট কর্নার আছে আমার কাছে মনে হয়েছে। এবং ওকে। আগে সরকারগুলো যখন বিএনপি সরকারে ছিলেন তখনও ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্কই ছিল আমার দেখা মতো। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভারতের আশীর্বাদ দরকার হয় কিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে? অনেক যা আমাদের আশেপাশে অনেক দেশের উপর আমরা অনেকভাবে ডিপেন্ডেন্ট। অনেক ক্ষেত্রেই একেকটা দেশের বিষয়ে আমরা একেকভাবে ডিপেন্ডেন্ট। তারা যদি সেটা লেভারেজ নিতে চায় এবং আমরা যদি সরকার সেটাকে সেভাবে ম্যানেজ না করতে পারি, এটা তারা নিতেই পারে। আমি ভারত স্পেসিফিক্যালি এখনো বলছি না। আমাদের যেমন চীনের উপরে অনেক ব্যাপারে আমরা ডিপেন্ডেন্ট। আমরা এখন মিডল ইস্টের উপরে বিরাটভাবে ডিপেন্ডেন্ট। ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যদি তারা ইনফ্লুয়েন্স করতে চায়, এটা ইনফ্লুয়েন্স করার সুযোগ আছে। আমাদের ইকোনমি অনেক ক্ষেত্রে আমেরিকার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট। ভারত যেহেতু একেবারে নেক্সট ডোর এন্ড চায়না খুব ক্লোজ টু ইট, এদের ইনফ্লুয়েন্সটা সাধারণভাবে এদের একটা বেশি ওদের বর্ডার কনসার্ন থাকে। ওদের আবার চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়েন আছে। এসব বিষয়ে তারা বাংলাদেশকে একটু দেখতে চায় যে বাংলাদেশ যেন আমাদের বিপক্ষে অবস্থান না নেয়। এটা ভারতও যেমন চায়, চায়নাও তেমন চায়। রাশিয়াও এখন আজকাল কিছু বেশ, তবে রাশিয়া আগে ওরকম বড়সড় ভাবে আসে না। তো এইসব কারণে এইসব কনসার্ন আসে তাদের। তবে তাদের সমর্থন ছাড়া ক্ষমতা আসতে পারবে না, এটা আমি মনে করি সঠিক নয়। যদি কেউ এই ধরনের নতজানু হতে চায়, সেটা তো তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব অথবা তাদের নিজস্ব প্রোগ্রাম আমি মনে করি। সত্যিকার অর্থে এটাকে আমি মনে করি না যে একেবারে এটা মাস্ট। আচ্ছা, আপনার ভয়েসটা জনগণ তখনই শুনতে চাইবে যখন জনগণ মনে করবে যে আপনার উপর তারা আস্থা রাখছে। আপনি এক ধরনের বিকল্প রাজনৈতিক দল এর কথা বলতেন বা বলেছেন যে আসলে দলগুলি আওয়ামী লীগ বা বিএনপি এরকম করে চলতে পারে না। আওয়ামী লীগ যেরকম বিএনপিও সেরকম। আপনি একটি ভিন্ন ধারা রাজনৈতিক দর্শনের স্বপ্ন দেখতেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জনগণ আপনার উপর আর এই আস্থা রাখবে, নাকি আপনাকে আওয়ামী লীগের শার্ট বা পাঞ্জাবির একটি পকেট হিসেবেই দেখবে, বা কি হিসেবে দেখবে আমি জানি না। মানে আপনার কাছে কি মনে হয়? আপনি কি এখনো এটা মনে করেন যে আওয়ামী লীগ না বিএনপির যে রাজনীতিক যে ধারা, সেই ধারার বাইরে দাঁড়িয়ে আর কোনো কিছু করার জাতীয় পার্টির আর কোনো ক্ষমতা আছে? না, আমি যেটা মনে করি যে এই মুহূর্তে যেভাবে চলছে সেখানে বিএনপিরও কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই। আমি মনে করি যে এরকম থাকবে না, এবং সেখানে আমাদের স্টেজে থাকতে হবে, আমাদেরকে রাজনৈতিক ময়দানে থাকতে হবে, না হলে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চাই যে একটা থার্ড অল্টারনেটিভ দেশের লোকের থাকুক, যেটা দেশের লোক যেটা থেকে বেনিফিট পেতে পারে। এখন আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। বিএনপি যেগুলো আগে করেছে সেগুলোকেই রিপিট করছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ চলে গেলে বেশিরভাগ মানুষ মনে করে বিএনপি আবার সেটা করবে। তারপরেও বিএনপি এখন ভালো একটা জনমতের সমর্থন পাচ্ছে এই জন্যই যে এখন মানুষ আওয়ামী লীগকে শত্রু হিসেবে ধরে নিয়েছে, মেজরিটি মানুষ। এবং তারা যখন তাদের শত্রু যারা, তাদের জনগণ তাদেরকে বন্ধু মনে করছে। এখানে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। Popularity of BNP is not due to BNP's work. It is due to the failures and also মানে বিএনপির উপর যে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এখন যদি কোনো লোকের উপর নিপীড়ন করে সরকার, তখন সঙ্গে সঙ্গে জনগণ ধরে নেয় যে এই সরকারের শত্রু মানে আমাদের বন্ধু। এটা একটা পারসেপশন হয়ে গেছে। এই কারণে বিএনপি ভালো করছে। তবুও আমি বলি আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার। আমি যদি না পারি, আর কেউ যদি না পারি, এটা জনগণের জন্য একটা দুর্ভাগ্য, দেশের জন্য একটা দুর্ভাগ্য। আমরা মনে করি যে দুটো দলের মধ্যে চরিত্রগত কোনো পার্থক্য নেই। এরা ক্ষমতার জন্য যখন যা দরকার করতে চায়, করতে পেরেছে, অতীতেও করেছে, সামনের দিকেও এরা করবে। তবে এই মুহূর্তে আমাদের একটা পরিবর্তন দরকার ছিল, এইটা জনগণের প্রয়োজন। তবে আমরা থাকলে ভবিষ্যতে আমরা একটা সুযোগ নিতে পারবো। তবে আমরা যদি রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাই, তাহলে এটার কোনো আর সুযোগ হবে না। আর আমাদের দলে কোনো ভাঙন হয়নি। আপনাদের দলে কোনো ভাঙন হয়নি? ভাঙন হয়নি সেটি আপনি বলছেন। মানে এত বড় বড় জাতীয় পার্টির নেতারা যে মানে এতগুলি সভা করলেন, মানে জাতীয় পার্টির ভাঙন তো বারবার হয়েছে। মানে জাতীয় পার্টি আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টি নাজিউর রহমান মঞ্জুর, জাতীয় পার্টি এখন আন্দালিব রহমান পার্থ, জাতীয় পার্টি এখন জাতীয় পার্টি কাজী জাফর, জাতীয় পার্টি এখন রওশন এরশাদ। আপনার জাতীয় পার্টির পাশে পত্রপত্রিকাগুলি এখন জাপা লিখছে, লাঙল কে পাবে সেটি নিয়ে কথা হচ্ছে। রওশন এরশাদ সহ ওই যে কমিশনে জাতীয় পার্টির বাঘা বাঘা নেতারা, যে মানে আমি যদি নামই বলি, সিনিয়র সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশিদ, যিনি আগে আপনারই খুব সুরিত ছিলেন,
শহীদুর রহমান টেপা, শফিকুল ইসলাম, মানে আপনি জানেন রাহাগীর আল মাহি, সাদ এরশাদ, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়, তারপর আপনি বলছেন ভাঙন হয়নি বিকজ আপনি আছেন, মানে আপনি কি জাতীয় পার্টি? আসলে আমি এটা বলতে চাই না, তবে এইসব দলে, যে কোনো দলে আমাদের দেশে আমি দেখছি পাওয়ার ক্ষমতা থেকে চলে গেলে অনেক সময় লোক থাকে না, এটাই হলো স্বাভাবিক। আর ২ নম্বর কথা হলো যে আমাদের দলে ওইভাবেই আর আমাদের মতো দল যেগুলো সরকারের থেকে দল গঠন করা হয়েছে, এগুলোতে সাধারণভাবে, আমি একেবারে জেনারেল ভাবে বলবো না, সবার কথা বলবো না, মেজরিটি যেটা হয় সেটা হলো মানুষের যারা দল, এইসব দল করতে আসে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ব্যক্তিগত স্বার্থ, এবং তাদের দলের প্রতি যতটুকু থাকুক দেশ জনগণের প্রতি অতটা কমিটমেন্ট থাকে না। তো পরবর্তীকালে হয়তো আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময় আস্তে আস্তে দলের চরিত্র চেঞ্জ হলে এগুলো লোকগুলো হয়তো, যেমন বিএনপিতে কিছুটা হয়েছে, তার কারণ হলো এরশাদ সাহেব অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন যাতে করে সব রাজনৈতিক দলগুলি, বিরোধী দলগুলি প্রপারলি ফাংশন করতে পেরেছে, বিরোধিতা করে ফল পেয়েছে। এগুলো তো আস্তে আস্তে একটা জনমুখী চরিত্র দাঁড়িয়ে গেছে। আমাদের দলের সেই সুযোগ হয়নি। 90-র পর থেকে আমাদের উপরে যেভাবে আঘাত করা হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। আর এগুলো যেগুলো ডিভিশন করা হচ্ছে, এগুলো আর্টিফিশিয়ালি, আমাদের এটি ছিল আমাদের ইনডাইরেক্ট প্রেশার। সবসময় 2014-র পর থেকে দলের একটা ইনডাইরেক্ট প্রেশার সরকার তৈরি করতো, বিভিন্নভাবে সরকার এটাকে প্রতিপালন করতো। এগুলোর সঙ্গে জনসমর্থন নাই, জাতীয় পার্টির নেতাকর্মীরা কেউ এর সঙ্গে নাই, এবং আমাদেরটা একেবারে লিগালি রেজিস্টার্ড ইন দ্য ইলেকশন কমিশন। আগে তো আইন ছিল না, এখন 2007-এর পরে আইন হয়েছে। সেই আইন অনুযায়ী আমাদের রেজিস্টার এবং সেই প্রসিডিওর যেগুলো ইলেকশন কমিশন থেকে পাস করা হয়েছে, সেই প্রসিডিওর অনুযায়ী আমাদের দল চলছে, সমস্ত নীতি সেভাবে চলছে। এর থেকে যারা বাইরে যাচ্ছেন তারা হয়তো অন্য কোনো দল করতে পারেন, জাতীয় পার্টির নামও দিতে পারেন, কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল বা আমাদের সিম্বল এসব তারা ইউজ করতে পারেন না। তবে কথা হলো, এটাও তারা ইউজ করে একটা সভা করেছেন, যেটা একটু আগে তুমি বললে সেটা, এবং সেখানে আমার দুঃখটা হলো, বা আমি যেটা বলতে চাই সেটা হলো, সেখানে সরকারি এজেন্সিগুলো বা ল এনফোর্সিং এজেন্সি পারমিশন দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। এগুলো তারা আমাদের 2014-এর পর থেকে দলের বিরুদ্ধে বিভিন্নভাবে, এবং জনগণের এই যে বাঘা বাঘা নেতা, এগুলো কিসের থেকে হয় আমি জানি না। আমরা 90 থেকে নির্বাচন করে আসছি, 90-এর পরের থেকে। এর আগে নির্বাচনগুলি তেমন হয়নি। যে কয়েকটা নির্বাচন হয়েছে, কে কোথা কতটুকু ভালো করেছে, তাদের কি অবস্থান ছিল, 2014-এর পরে কার কি অবস্থান ছিল, এগুলো দেখলেই বোঝা যায় যে জনগণের সমর্থন পুষ্ট নেতাকে আর মানে অন্যভাবে বড় ধরনের। আর গতবার যেটাতে কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে আমি একমাত্র ব্যক্তি যে ইলেক্টেড হয়েছিলাম, এবং আমি আবার বাকি সবাইকে নমিনেট করে, মানে আমার ওই কাউন্সিলররা আমাকে সেই পাওয়ার দিয়েছিল, আমি আর বাকিগুলো মানুষকে আমি মানে দিয়েছি, তাদেরকে পদে পদায়ন করেছে। কাজেই তারা কিন্তু আমার কারণেই পরাজিত হয়েছে, এবং আমি কিন্তু কাউন্সিলের দ্বারা নির্বাচিত। এবং এখন এগুলো নিয়ে কনফিউশন তৈরি করার জন্য একটা মিডিয়া একটা প্রোপাগান্ডা করে, এটাও সরকারের কিছুটা আমি মনে করি সমর্থন। আপনিও তো অন্য রাজনৈতিক নেতার থেকে আলাদা নন জনাব জি এম কাদের। আপনি আপনার স্ত্রী, আপনার ভাগ্নি, আপনার অন্য আত্মীয় স্বজনকেও আপনি নিয়োগ দিচ্ছেন। আপনার স্ত্রী সরাসরি জাতীয় পার্টির সাথে তার সেইভাবে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধু মিসেস কাদের হওয়ার জন্যই তিনি আসলে প্রেসিডিয়াম মেম্বার হয়ে গেলেন। তাকে আসলে অনেক নেতাদের টপকিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পার্টির পদে নিয়ে আসা হলো, যেমনটি জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ করেছিলেন তার স্ত্রীদের বেলায়। তো এইটি আপনি কিভাবে অন্যদের চেয়ে আলাদা? আপনি তো একই রকম। না, আমি একই রকম কিনা আমি জানি না, তবে আমি যেটা করি একেবারে বিবেকের থেকে, যেটা আমার সায়দা, সেটা আমাদের দলে আসলে এডুকেটেড, ভালো প্রেজেন্টেবল লোকের সংখ্যা কম থাকে। আমরা অনেক সময় গেলে মিস করি, একটা জায়গায় একটা লোক পাঠাতে হবে, একটা কোনো বিদেশি দেশে কথা বলতে হবে, একটা জায়গায় সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, সেসব জায়গায় আমাদের ঠিক কোয়ালিফাইড লোক অনেকে অনেক দিন থেকে আছেন, 30 বছর, মানে জাতীয় পার্টি করার জন্য তো কোনো কষ্ট করতে হয় না, নাম দেখা থাকলেই হলো, এবং যখন দরকার ইচ্ছে হলো আসলো, ইচ্ছে হলো না আসলো, কোনো আন্দোলন টান্দোলন হয় না, কোনো রিস্ক নিতে হয় না। কাজে জাতীয় পার্টিতে অনেকেই বিভিন্ন সময় থেকে আছেন, কিন্তু আমার যখন দেখি আমি একটা বিদেশি ডেলিগেশন আসছে, সেখানে কথা বলতে হবে, একটা সেমিনার হচ্ছে খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল লেভেলের, ওখানে একজনকে রিপ্রেজেন্ট করতে হবে, তখন আমার প্রপার লোক পাওয়া যায় না। এসব কারণে আমি যেগুলো লোককে নিয়েছি, শুধু আমার বাগনি ভাইয়ের জন্য নয়, ওয়াইফের জন্য নয়, আরো কিছু লোককে আমি নিয়েছিলাম ওইসব কারণের জন্য। যাই হোক, ওগুলো আমার এখনো ইচ্ছা আছে, ওগুলো আমার আত্মীয় কারণে সেটা নয়, আত্মীয়র কারণে হতে হচ্ছে কেন কোন সময়, আমি নিজে না চাইলেও ওরা মানুষের চায়। সেটার কারণ হলো আমাদেরকে ওই যে দলটাকে উইক করার জন্য যে একটা ধাক্কা দেওয়া হচ্ছে সবসময়, 2014-এর পর থেকে ব্যাপকভাবে, এটা বিভিন্নভাবে আমাদেরকে গলায় রশি লাগিয়ে থাকার চেষ্টা করা হচ্ছে। এটাতে দল ক্ষতিগ্রস্ত আছে, যারা করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা হয়তো ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন। ফলে আমাদের এই সব কথা আসছে, এবং এগুলো একটা আমি মনে করি একেবারে কনসুলেট একটা প্রোপাগান্ডা, একটা বড় ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে আমার বিরুদ্ধে।